আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর নয় লকডাউন, এবার শাটডাউনের সুপারিশ। প্রস্তুতি নিচ্ছে সরকার, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনায় আরও ৮১ মৃত্যু, বেশি ভয়াবহতা খুলনা রাজশাহীতে। ঢাকা মেডিকেলেও হিমশিম দশা, বেসরকারিভাবে অ্যান্টিজেন পরীক্ষায় সম্মতি। জনগণের সাথে দূরত্ব কমাবেন নতুন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। চান বাহিনীতে আরও উৎকর্ষ আনতে, দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা। বিনা পারমিটেই রাজধানীতে চলছে ১৬০০ বাস, জানিয়েছেন মেয়ররা। ১৩ বছরে ১৪ বার ওয়াসার পানির দাম বাড়লেও কমেনি দুর্ভোগ, অভিযোগ বিএনপি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেয় সারা দেশে ১৪ দিন শাটডাউনের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পরামর্শক কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড রোগের ডেল্টা ধরনের সামাজিক সংক্রমণ দেশে ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করতে কমিটি সর্বসম্মতিক্রমে সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করে। জাতীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় সরকার পদক্ষেপ নেবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আমরা পরিস্থিতি বিবেচনা করছি এবং সেটা অনুযায়ী কিন্তু আমরা আপনার কাজ করছি। সরকারের একটা প্রস্তুতি আছে এবং এমন আমরা একটা কঠোর একটা বিধিনিষেধ সেটি ঢাকা সহ এরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের হয়তো সেটা করতে হতে পারে এবং সেরকম একটা প্রস্তুতি আমাদের আছে অলরেডি। খুবই কঠোরভাবে আমাদের করতে হবে, সেটি হয়তো আরো কঠোরভাবে করতে হতে পারে। দেশে করোনায় একদিনে আরও ৮১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩,৮৬৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ ৩০,৩৯১টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৬,০৫৮ জন, যা গত আড়াই মাসের মধ্যে শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে মোট শনাক্ত ৮,৭২,৯৩৫ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,২৩০ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭,৯৪,৭৮৩ জন। মৃত্যুর হার ১.৫৯, শনাক্তের হার ১৯.৯৩ এবং সুস্থতার হার ৯১.০৫। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনা ও এর উপসর্গে যশোরে ১০ জন ও সাতক্ষীরায় মারা গেছেন ৯ জন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রাজশাহী মেডিকেলে বিভিন্ন সময়ে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৩ জন রাজশাহীর, ১ জন চাঁপাইনবাবগঞ্জের ও ৪ জন নওগাঁর। এ নিয়ে গত ২৪ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেল ২৬৩ জন। এদিকে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৮ জন সদর হাসপাতালে মারা যান। যশোরে করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, জেলায় শনাক্তের হার ৫৩। এছাড়া করোনায় মারা গেছেন মেহেরপুরের ৩ জন এবং চট্টগ্রাম ও টাঙ্গাইলে ২ জন। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী ৭টি সহ দেশের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। শনাক্ত ও মৃত্যু বেশি হওয়ার পরও এসব এলাকায় জনসচেতনতার চিত্র হতাশাজনক। রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে গাজীপুরের তৃতীয় দিনের লকডাউনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই, বেশিরভাগ দোকানপাট বন্ধ। নারায়ণগঞ্জেও ঢিলেঢালা লকডাউন চলছে। গণপরিবহন বন্ধ থাকায় কর্মজীবীরা পড়েন ভোগান্তিতে। বাড়তি ভাড়ায় বিভিন্ন যানবাহনে গন্তব্যে পৌঁছান তারা। ৩০টি চেকপোস্টে নজরদারি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানিকগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে ঢাকা আরিচা মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও অবৈধভাবে মোটরসাইকেল, অটোরিকশা ও সিএনজি মহাসড়কে চলছে। চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভায় ৭ দিনের লকডাউনের চতুর্থ দিনে সড়কে পুলিশের অবস্থান ছিল কঠোর। চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা। লকডাউনের মধ্যেই খুলনার সড়কগুলোতে চলছে ছোট যানবাহন ও ব্যক্তিগত গাড়ি।
বেড়েছে সাধারণ মানুষের চলাচল। বন্ধ রয়েছে নগরীর গুরুত্বপূর্ণ মার্কেট, শপিং মল, সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল ও রেল সেবা। মোংলায় চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে বাগেরহাট ও মেহেরপুরে শুরু হয়েছে লকডাউন। কুষ্টিয়ায় 7 দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিন চলছে। শহরের প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে লকডাউন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। সাতক্ষীরা শহরের বেশিরভাগ দোকানপাট খোলা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পুলিশের তৎপরতা রয়েছে মোড়ে মোড়ে। লকডাউন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ চান সচেতনরা। ঝিনাইদহে লকডাউনের জন্য শহরে লোকসমাগম কিছুটা কম, তবে বিচ্ছিন্নভাবে চলাচল করছে ইজি বাইক, রিক্সা, বন্ধ রয়েছে দোকানপাট। সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোরে 7 দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পৌর এলাকায় 8টি টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে। টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় তৃতীয় দিনের লকডাউনে কঠোর বিধিনিষেধেও সাধারণ মানুষ বিভিন্ন অজুহাতে বাইরে যাচ্ছে। শহরে চলাচল করছে কিছু যানবাহন। এছাড়া রাজশাহী, নাটোর, বগুড়া, দিনাজপুর ও ঠাকুরগাঁয়েও লকডাউন চলছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সীমান্তবর্তী জেলা সহ সারা দেশে করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে ঢাকা মেডিকেলে কোভিড রোগীর সংখ্যা অনেক বেড়েছে, আর এখানে আসা ব্যক্তিদের বেশ বড় একটি অংশই করোনা পরীক্ষায় পজিটিভ হচ্ছেন, যা খুবই আতঙ্কের বলে মনে করছে মেডিকেল কর্তৃপক্ষ। করোনা চিকিৎসায় ঢাকা মেডিকেলে রয়েছে বেশ বড় কোভিড ইউনিট। কিছুক্ষণ পরপরই কোভিড রোগী নিয়ে আসছে অ্যাম্বুলেন্স। শুধু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই নয়, রোগী আনা হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকেও। আশঙ্কাজনক রোগীদের পাঠানো হচ্ছে সরকারি বেসরকারি হাসপাতাল থেকেও। যেহেতু কোভিড পজিটিভ, এই জন্য এখানে নিয়ে আসা হয়েছে। ওখানে তো ট্রিটমেন্ট হয় ঠিক মতো না হয়, এই জন্য এখানে নিয়ে আসা হয়েছে। হাসপাতালটির তথ্য কেন্দ্র জানায়, জ্বর, কাশি, সর্দি নিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ 55 জন রোগী চিকিৎসা নিতে এসেছেন, যার মধ্যে 24 জনই করোনা পজিটিভ। হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন 450 কোভিড রোগী। সুস্থ হয়ে বাড়িও ফিরছেন অনেকে। করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব তুলে ধরলেন তারা। এই করোনার কোনো গ্রামার নেই, কারণ কি যে আমি পুরো সুস্থ মানুষ, কিন্তু আমি নিয়ার অ্যাবাউট অনেক ইনজুর্ড হয়ে গেছি। সুতরাং মানুষকে অনেক কেয়ারফুল হতে হবে। দীর্ঘদিন হাসপাতালে ছিলাম, এখন আমরা বাড়িতে ফিরতে পারতেছি, সেটা তো অবশ্যই আনন্দের বিষয়। হঠাৎ করেই হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালটির পরিচালক। আগে আমরা যেখানে 15 জন বা 16 জন, 12 জন এইভাবে ভর্তি হতো, সেখানে আমাদের এখানে গত 4 দিন আমরা দেখতে পাচ্ছি মোর দেন 30 পেশেন্ট ভর্তি হচ্ছে। গত পরশু দিন 36 ছিল, গতকালও 32 ছিল। তো আমাদের যে এখন যে ভর্তির হার রেট, এই রেটে যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী 10 দিন 8 দিন আমাদের হাসপাতাল কিন্তু আর জায়গা থাকবে না। সো এটা কিন্তু খুবই আশঙ্কাজনক এবং আমরা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। করোনা বিস্তারে আতঙ্কিত না হয়ে তা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। অবশেষে বেসরকারিভাবে করোনার অ্যান্টিজেন পরীক্ষা চালুর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মহামারী করোনা পরিস্থিতিতে কোভিড নমুনা পরীক্ষায় পিসির পরীক্ষার সরকারি ব্যবস্থায় সীমিত আকারে অ্যান্টিজেন পরীক্ষাও চালু হয়েছে কয়েক মাস আগে। সংক্রমণ বেড়ে যাওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায়ও অ্যান্টিজেন পরীক্ষা চালুর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে 35 বেসরকারি হাসপাতাল নমুনা পরীক্ষায় অ্যান্টিজেন কিট ব্যবহারের আবেদন করেছে। এই পরীক্ষায় মাত্র 20 মিনিটেই শনাক্ত সম্ভব। এতে খরচ হবে 700 টাকা। এর আগে দেশেই অ্যান্টিজেন কিট উৎপাদনের দাবি করেছিল গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস। লকডাউনের বিধিনিষেধের কারণে ঢাকার সাথে আশপাশের 7 জেলা কার্যত বিচ্ছিন্ন হলেও থেমে নেই মানুষের যাতায়াত। ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ছোট ছোট যানবাহনে চেপে ভেঙে ভেঙে ঢাকা ছাড়ছেন তারা। একইভাবে আসছেন অনেকে। রাজধানী থেকে বের হওয়ার অন্যতম পয়েন্ট যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে সিএনজি চালকদের হাঁকডাক। ঢাকা ছাড়তে দূরপাল্লার বাস বন্ধ হলেও বন্ধ নেই যাত্রীবহন। ভাড়া দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত। যাত্রী নিয়ে এসব সিএনজি পাড়ি দিচ্ছে কঠোর লকডাউনকৃত এলাকা নারায়ণগঞ্জ কিংবা মুন্সিগঞ্জ। চালকদের দাবি, টাকা হলে নির্ধারিত গন্তব্যে যাওয়া কঠিন কিছু নয়। পুলিশে আটকায়, এই টাকা টোকা দেওয়ান লাগে,
পুলিশে, প্রাইভেট কারে বা হাইএসে বা ছোট মানে পিকআপে, ট্যাক্সি, এগুলো দিয়ে যাওয়া যায়। আগেও আমি গেছি কয়েকবার। সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় একের পর এক মাইক্রোবাস থামছে বাস স্ট্যান্ডে। 8 থেকে 10 গুণ ভাড়া দিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন যে যার মতো। কর্তব্যরত পুলিশের উপস্থিতিতেই হচ্ছে এসব। তবে এ নিয়ে কথা বলতে নারাজ পুলিশের দায়িত্বরত এই সদস্য। এটা স্যারের কাছে বলেন, স্যারের কাছে। আপনি একটু বলেন কিভাবে? না না, টিআই সাহেবের কাছে বলেন। এই যে অনেকে যাচ্ছে আপনাদের চোখের সামনে, যেটা কিভাবে যাচ্ছে? তো নর্মালি এখান থেকে বেরোয় ভাড়া 120 টাকা। তো এখন এখানে কিছু হাইয়েস্ট আছে, মেট্রো আছে, ওরা তো আছে যে 1500 টাকা 1600 টাকা এরকম। কুমিল্লা ভাড়া নিচ্ছে আপনার কত, 1000 টাকা, 800 টাকা। গাবতলী বাস স্ট্যান্ডে শুনশান নীরবতা। লকডাউনে দূরপাল্লার সব বাসই বন্ধ, কিন্তু আমিনবাজার পার হলেই দেখা মিলবে ভিন্ন চিত্রের। প্রাইভেট কিংবা মাইক্রো সবই চলছে নির্বিঘ্নে। কষ্টের কোনো ঠিক আছে? এই যে চলাফেরা করতেছে, গাড়ি ঘোড়া বন্ধ, লকডাউন, এরা সেটা বিভিন্ন হয়রানি। যে জায়গায় 200 টাকার ভাড়া এই জায়গায় 600 টাকা নিতেছে। বের হয়েছে মোটরসাইকেল নিয়ে, প্রত্যেকটা গাড়িতে 8000 টাকা, 2000 টাকা, 3000 টাকা করে মামলা দিছে। এখানে 8000 টাকা আমি কয়দিনে দিব? সরকার লকডাউনও দিচ্ছে, আবার পাবলিকে কোথাও মানে কাজ করার সুযোগ দিচ্ছে না। আমরা কোথায় যাবো, কোথায়? তবে যারা ঢাকায় ঢুকেছেন তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। আমিনবাজারের আগেই বিভিন্ন যানবাহন থেকে নামিয়ে দেয় তাদের শহরে ঢুকতে হয়েছে পায়ে হেঁটেই। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন নতুন সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আগামীতে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আন্তর্জাতিক মানের বাহিনীতে পরিণত হবে এবং জাতির প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি দায়িত্ব পালনে নতুন সেনাপ্রধানের সফলতা কামনা করেন। দায়িত্ব পালনে নতুন সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল SM সালাউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এবং সচিব ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। এর আগে নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে তার অধীনে সেনাবাহিনী যাতে আরও উৎকর্ষ লাভ করে সেজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের সাথে সেনাবাহিনীর কোনো দূরত্ব থাকবে না। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদকে জেনারেল র্যাঙ্ক পরিয়ে দেন বিমান ও নৌবাহিনীর প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর আশীর্বাদ গ্রহণ করেন নতুন সেনাপ্রধান। এরপর সেনানিবাসে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল শফিউদ্দিন আহমেদ। তারপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব বুঝে নেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পরে এক ব্রিফিংয়ে দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান। সেনাবাহিনীর মূল লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা চান তিনি। আমরা সচরাচর যে দায়িত্ব পালন করে থাকি সেই দায়িত্বগুলো আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয় তাই যেন আমার নেতৃত্বে করতে পারে, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। স্বচ্ছতায় বিশ্বাস করেন জানিয়ে সেনাপ্রধান ভিশন ও মিশনগুলো জনগণের সামনে তুলে ধরার কথা বলেন। সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব থাকবে না, সেনাবাহিনীর সাথে মিডিয়ার দূরত্ব থাকবে না। I believe in transparency, so everything will be known. There will be no problem at all. I'll give my command philosophy, I'll give my strategic vision to achieve in the army, so it will be known to all of us. 16তম সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন। নানা আনুষ্ঠানিকতায় জেনারেল আজিজ আহমেদকে বিদায় জানানো হয় বৃহস্পতিবার। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করা হয় তখন বিএনপি কষ্ট পায়। তিনি বলেন, সত্য লুকোনো আর অসত্যের সাথে সখ্যতা বিএনপির পুরনো অভ্যাস। সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিটি সূচকে শেখ হাসিনা সরকারের অর্জনের ফলেই বাংলাদেশ আজ
উন্নয়নশীল দেশের কাতারে। বিশ্ব অর্থনীতি যখন করোনা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে, তখন শেখ হাসিনা সরকার দক্ষতার সাথে মানুষের জীবন ও জীবিকার চাকা সচল রেখেছে। তিনি বলেন, রাজনীতির মাঠে বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে আওয়ামী লীগ, কিন্তু বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করে। এর আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। দেশে বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনের প্রশংসা করা হয়, তখন তারা কষ্ট পায়। আসলে সত্য লুকোনো আর অসত্যের সাথে সখ্যতা বিএনপির পুরনো অভ্যেস। বিদেশে যে দেয়াল উঁচু হয়েছে, এটা বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে। আমরা একটি শক্তিশালী বিরোধী দল চাই, কার্যকর একটা বিরোধী দল চাই। বিএনপি সেখানে নিজের দলেরই কার্যকারিতা তাদের নেই, সে কারণেই তারা ষড়যন্ত্রের পথে আজকে ক্ষমতায় আসতে চায়। রুট পারমিট ছাড়াই রাজধানীতে ১,৬৪৬টি বাস চলাচল করছে জানিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 মেয়র বলেছেন, খুব শীঘ্রই এসব বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা জানান, রাজধানীর বাইরে 4টি আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা অনেক দূরে গিয়েছে। রাজধানীতে ফ্র্যাঞ্চাইজি করে বাস চলাচলের বিষয়ে বাস মালিকদের সাথে জুলাই মাসে চুক্তি হবে বলে জানান 2 মেয়র। ঢাকার বাইরে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণ, রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধ এবং ফ্র্যাঞ্চাইজ করে পরিবহন পরিচালনার অগ্রগতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় নগর ভবনে। বৈঠক শেষে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, করোনার কারণে কিছুটা বিলম্ব হলেও পূর্ব পরিকল্পিত বাস ডিপো নির্মাণ এবং ঢাকার বাইরে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা এগিয়েছে অনেক। আমরা আগামী 7ই সেপ্টেম্বর 2021 আমরা এই ঘাটার চর থেকে সেই সাইনবোর্ড পর্যন্ত মতিঝিল হয়ে আমাদের এই সড়ক পথে, এই যাত্রা পথে আমাদের এই বাস রুট রেশনালাইজেশন আমরা কার্যকর করতে চাচ্ছি। হেমায়তপুর, ভাটুলিয়া এবং বাঘাইট, কেরানীগঞ্জ, এই 4টি জায়গায় আমরা সেই টার্মিনাল এবং ডিপো নির্মাণ করব। এটা যৌথ হবে, টার্মিনালও হবে, ডিপো হবে, যাতে করে বাস যদি থাকতে হয় কিছুক্ষণ, তাহলে থাকার ব্যবস্থাও থাকবে। এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, ঢাকা শহরের গতি বাড়াতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, তবে রুট পারমিটবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছে 2 সিটি কর্পোরেশন। অর্থাৎ রুট পারমিট ছাড়া ঢাকা শহরের ভিতরে কোনো গাড়ি চলতে পারবে না। আমরা সেই গাড়িগুলোকে ধরব এবং যে গাড়িগুলোকে ধরে আমরা কিন্তু স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নিয়েছি। আগে রুট পারমিট নিতে হবে, রুট পারমিট দেওয়া যাবে কি না যাবে, তারপরে গাড়ি রেজিস্ট্রেশন হবে। কিন্তু এতদিন গাড়ি রেজিস্ট্রেশন হয়ে তারা রুট পারমিট পাক আর না পাক তারা রাস্তার মধ্যে নামিয়ে দিত এবং এই যানজটের সৃষ্টি করে। এসব উদ্যোগ বাস্তবায়নে পরিবহন মালিক, বিআরটিএ এবং শ্রমিক সংগঠনও একমত বলে জানান এই 2 সিটি মেয়র। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, 13 বছরে ঢাকা ওয়াসা 14 বার পানির দাম 3 গুণ বাড়ালেও নগরবাসীর পানি সরবরাহে ভোগান্তি না কমে বরং বেড়েছে। আবারও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়ার আগে এক সমাবেশে কথা বলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা। বৃহস্পতিবার কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সামনে সমাবেশ শেষে মহানগর বিএনপি নেতারা স্মারকলিপি দিতে যান। ঢাকা ওয়াসার প্রধান নিরাপত্তা কর্মকর্তা তা গ্রহণ করেন। তিনি জানান, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তিনি পৌঁছে দেবেন এবং আশাবাদ জানান কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে। এর আগে সেখানে সমাবেশে বিএনপি নেতারা বলেন, সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সরকার তথা ওয়াসার দায়িত্ব, কিন্তু তারা তা করতে ব্যর্থ। বিগত 13 বছরে 14 বারে দাম প্রায় 3 গুণ বাড়ানো হলেও পানি নিয়ে ভোগান্তি কমেনি, বরং বেড়েছে। জুলাই থেকে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান মহানগর বিএনপি নেতারা। পৃথিবীর দেশে দেশে যেখানে সরকারগুলো ইউটিলিটি বিল মওকুফ করে দিচ্ছে, আর আমাদের সরকার জনগণের এই যে ইউটিলিটি বিলগুলো মওকুফ করার তো প্রশ্নই আসে না। দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি পানির বিল অন্যায়ভাবে বাড়ানো হয়েছে। এই পানির বিল ছিল 6 টাকা 4 পয়সা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী 1000 লিটার পানির দাম হবে 15 টাকা 18 পয়সা। ভাইরা আমার, এই সিদ্ধান্তের তীব্র ভাষার প্রতিবাদ জানাচ্ছি।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষে এ পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছেন ২৮ জন। এই পদের সাবেক ও বর্তমানরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় উপাচার্য কিংবা শিক্ষক নিয়োগ যুক্তিসঙ্গত নয়, দৃষ্টিভঙ্গি হতে হবে নিরপেক্ষ। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষমদেরই উপাচার্য হিসেবে নিয়োগে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। ১৯২১ সালের ১ জুলাই তখনকার ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তন সূচনা লগ্নে কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হওয়ায় দ্রুতই এটি হয়ে ওঠে প্রাচ্যের অক্সফোর্ড। বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য স্যার পি.জে. হার্ট। এর ৫ বছর পর দায়িত্ব নেন অধ্যাপক জর্জ হ্যারি ল্যাংলি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘমেয়াদী ভিসি। ১৯৩৪ সালে প্রথম বাঙালি মুসলমান ভিসি নিযুক্ত হন স্যার এ.এফ. রহমান। এরপর প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার ১৯৪২ পর্যন্ত ও অধ্যাপক মাহমুদ হাসান উপাচার্যের দায়িত্ব পালন করেন ১৯৪৮ সাল পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। এরপর ৫ জন ১৯৬৯-এর ১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৬৯-এর ২ ডিসেম্বর থেকে স্বাধীনতা যুদ্ধোত্তর ১৯৭২-এর ২০ জানুয়ারি পর্যন্ত উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এরপর আরও ১৬ জন এ পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী ভিসি ছিলেন অধ্যাপক ডক্টর আ.ম.শ. আরিফিন সিদ্দিক। একসময় দেশের সবচেয়ে পুরনো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল প্রশ্নাতীত। তবে গত কয়েক দশকে শিক্ষার মান নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, সমালোচনা আছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক নিয়োগ নিয়েও। এমনকি সাম্প্রতিক সময়ে উপাচার্য নিয়োগ নিয়েও হয়েছে নানা নাটকীয়তা। তবে ঢালাও অভিযোগ না করে মেধা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান উপাচার্যদের। সরকার একটা রাজনৈতিক দলের পরিচয়ই সরকার গঠিত হয়। তারা তাদের পছন্দের ব্যক্তিকে উপাচার্য করতে চাইবে, এতে কোনো অসুবিধা নেই। উপাচার্য হওয়ার পরে তার যে দৃষ্টিভঙ্গি কমপ্লিটলি নিরপেক্ষ থাকতে হবে। চেয়ারের প্রতি রেসপেক্টটা সেদিন আপহোল্ড করতে পারে। আর একটা সরকারের উপরে নির্ভর করবে আর্থিকভাবে, কিন্তু সরকার কর্তৃক কোনোভাবেই ডিক্টেটেড হবে না উপাচার্য, কোনোভাবেই ডিক্টেটেড হবে না। এই ফিলিংটা থাকতে হবে। একজন শিক্ষকের শিক্ষা এবং একই সাথে তার সততা, প্রশাসনিক দক্ষতা, এই বিষয়গুলো মূল্যায়ন প্রয়োজন আছে। একজন অভিভাবক যদি সৎ না হন, তার যত ধরনের যোগ্যতা থাকুক, আমার মনে হয় তিনি সেই পদে আসীন হওয়ার যোগ্যতা রাখেন না। একজন ভালো একাডেমিশিয়ান, পেশার প্রতি দরদ, মমত্ব এবং শ্রদ্ধাশীল উপাচার্য হিসাবে নিয়োগ পাবেন, এটি কিন্তু আমাদের একটি প্রত্যয় এবং সেটি অনুসরণ করা খুবই জরুরি। তারা বলছেন, শিক্ষক নিয়োগে শুধু রুটিন ফলাফল না দেখে পেশাদারিত্ব ও সততার বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার। কিন্তু শিক্ষক নিয়োগে কখনোই রাজনৈতিক বিবেচনা, কোনো বিশেষ দর্শনে বিশ্বাসী কিনা, এই বিষয়গুলো দেখা খুব প্রয়োজন পড়ে না। কিন্তু একটা জায়গায় আবার দেখা প্রয়োজন খুব বেশি, সেটি হচ্ছে সে বাংলাদেশের যে মূল্যবোধ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা, সেটা ধারণ করে কিনা। সেই ব্যক্তিকে উপাচার্য করা উচিত যার চেয়ারের প্রতি কোনো মোহ নেই, চেয়ারের পিছনে ছুটবে, যে লবিং করবে। তার ফার্স্ট হচ্ছে হি ইজ ডিসকোয়ালিফাইড টু বিকাম দ্য ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি। এবং দলীয় দৃষ্টিভঙ্গি কোনোভাবেই এখানে যেন কাজ না করে। এখানে অবশ্যই দল মতের ঊর্ধ্বে উঠে তাকে কাজ করতে হবে, সবার প্রতি একটা সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী শতক আরো গর্বের হবে বলেও প্রত্যাশা শিক্ষাবিদদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সরহদি উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে আর সর্বোচ্চ 10টি গাছ কাটা হবে, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আশ্বস্ত করেছেন এর বদলে বহু গাছ লাগানো হবে।
প্রকল্পের বিষয়ে রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় জনমতের প্রতি শ্রদ্ধাশীল, তাই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই প্রকল্প আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সংযোজন বিয়োজন হতেই পারে। এ বিষয়ে সবার সহযোগিতা চান মন্ত্রী। জানান, এই প্রকল্প পরিচালনার জন্য আলাদা কর্তৃপক্ষ থাকবে। মতবিনিময় সভায় বিশিষ্টজনরা বলেন, প্রকৃতি ও উন্নয়নকে সমন্বয় করেই প্রকল্প এগিয়ে নিতে হবে। ঐতিহাসিক ভাবগাম্ভীর্য ও নান্দনিকতা রক্ষার পাশাপাশি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানানো হয়। তথ্য নিয়ে বিভ্রান্তির সুযোগে অনেকে গুজব ছড়ায়, এজন্য তথ্য কেন্দ্র গড়ে তোলারও পরামর্শ দেন বক্তারা। জাতির কাছে বৃক্ষ ইনশাল্লাহ নিধন হবে না, যদি হয় সর্বোচ্চ 10টা, কিন্তু বহু গাছ লাগানো হবে। মন্ত্রণালয়ে গিয়েই আলাপ করে আমরা একটা কমিটি করে দিব যে কোথায় কি বৃক্ষ লাগানো যায়, কারণ 100 একর জায়গা, মানুষ তো গাছের দিকে তো মানে মানে মনে নিশ্চয়ই কয়েকদিন পরে বলবো যে এত বেশি গাছ চাইল। আমাদের কারো কোনো ইগো নিয়ে আমরা কাজ করবো না যে এইটা হইতেই হবে বা এটা হওয়া যাবে না। আমাদের সকলের যদি এক জায়গায় একটাই উদ্দেশ্য থাকে যে কীভাবে এটাকে আমরা মানসম্মত আন্তর্জাতিক মানের করতে পারি, কীভাবে সারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ছাড়াও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা। এজন্য পাসপোর্ট এবং ইএমটি স্মার্ট কার্ড বা কল্যাণ বোর্ডের সদস্য কার্ড লাগবে। বৃহস্পতিবার সৌদি আরব প্রবাসীদের কোয়ারেন্টিন সহায়তার জন্য চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এসব তথ্য জানান। তিনি জানান, আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিনের জন্য নিবন্ধন শুরু হতে পারে। মন্ত্রী ইমরান আহমদ বলেন, টিকার নিবন্ধন বিষয়ে ভিত্তিহীন বিজ্ঞপ্তি দেয়ায় নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পর্যায়ক্রমে প্রবাসী বা মনোনীত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার টাকা দেয়া হবে। জনপ্রতি 25,000 টাকা করে পাবেন প্রবাসীরা। বিএমইটি স্ট্যান্ডার্ড, বিএমইটি কম্পালসারি, আর হয়তো পাসপোর্ট নাহলে এনআইডি একটা হলেই হয়। ওয়েলফেয়ার বোর্ডের যদি মেম্বারশিপ থাকে ওটাও কিন্তু বিএমইটি স্মার্ট কার্ডের সেম। দ্য মোমেন্ট ভ্যাকসিনের এটা ফাইনাল হবে, আমরা কিন্তু পেপার, টিভি, ওয়েবসাইট সব জায়গায় আমরা কিন্তু একেবারে ফলো করে প্রচার করব। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গরুর হাটে স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। স্বাস্থ্যবিধি মানাতে আইন শৃঙ্খলা বাহিনী স্বাস্থ্য মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা করবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব এলাকা থেকে গরুর হাটে আসা ব্যাপারীদের স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে জানান তিনি। বলেন, যত্রতত্র গরুর হাট বসতে দেওয়া হবে না। তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি করবে। ঈদ উপলক্ষে মহাসড়কে যাতে যানজট না হয় সে ব্যাপারেও পুলিশ ও আনসার সদস্যরা ব্যবস্থা নেবে বলে জানান তিনি। নৌযানে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না এবং গার্মেন্টস কর্মীদের ঈদের আগেই বেতন ভাতা দিয়ে দিতে হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে এলাকা ভিত্তিক কিশোর গ্যাংয়ের তালিকা হচ্ছে, জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। এই তালিকা তৈরি করতে জোনাল ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে মিরপুরে জমি সংক্রান্ত বিরোধে গ্রেফতার 2 সন্ত্রাসীকে নিয়ে সংবাদ সম্মেলন করেন গোয়েন্দারা। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। হাফিজ আক্তার বলেন, কিশোর গ্যাংগুলোর মদতদাতাদের বিচার হবে, তবে এখনও কোনো অপরাধে জড়িয়ে না পড়াদের বিষয়ে কোনো অ্যাকশনে না যাওয়ার চিন্তাভাবনা রয়েছে তাদের। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য ভবনে আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণে চুক্তি সই অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। চলতি বছরে দেশে থাকা খাদ্য গুদামগুলো পূর্ণ করে চাল কেনা হবে বলে জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, চলতি বছর ডিসেম্বর নাগাদ 3টি নতুন খাদ্য সংরক্ষণাগার পাওয়া যাবে। এছাড়া আরও 5টি খাদ্য সংরক্ষণাগার নির্মাণের কাজ চলছে। এগুলো সবই স্টিল সাইলো হবে জানিয়ে তিনি বলেন, এতে চাল 2 থেকে 3 বছর পর্যন্ত ভালো থাকবে। কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য পেরিসাইলো নির্মাণ করা হবে বলেও জানান তিনি। খাদ্য সংরক্ষণাগারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন সাধনচন্দ্র মজুমদার। অনুষ্ঠানে খাদ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পলাতক আসামি কনস্টেবল সাগর দেব
আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। পরে তার জামিন আবেদন করেন আইনজীবী দিলীপ দাস। তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আত্মসমর্পণ করা কনস্টেবল সাগর দেব সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এ হত্যা মামলায় গত বছরের 13 ডিসেম্বর সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় র্যাব। এদের মধ্যে সাগর দেব এতদিন পলাতক ছিলেন, এতে বিচার কাজ কিছুটা বিলম্বিত হয়। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কোমর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। উপকূলবাসীর দাবি, ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ত্রিমুখী সিন্ডিকেটে উপকূল জুড়ে মানুষের এই দুর্ভোগ হচ্ছে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবে ফল উৎসবের উদ্বোধন করেছেন অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান মনিরুল ইসলাম। দুপুরে রাজধানীর সেগুনবাগিচা ক্র্যাব কার্যালয়ে উৎসবের উদ্বোধন করেন তিনি। এ সময় ক্র্যাবের পক্ষ থেকে অপরাধ বিষয়ক সাংবাদিক ও গোয়েন্দাদের সঙ্গে যৌথ কর্মশালার আয়োজনের প্রস্তাব দেয়া হয়। বাজারে এলো আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস। শুরুতেই 4টি ভিন্ন স্বাদে বাজারে এসেছে বিস্কিটটি। রাজধানীর একটি হোটেলে বেকম্যানস বিস্কিটের লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের পরিচালক শেখ জামাল উদ্দিন, চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার, বাংলাদেশে অবস্থানরত ইটালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা সহ অনেকে। ওয়ান ব্যাংক লিমিটেডের 22তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ASM শহীদুল্লাহ খান। অনুষ্ঠানে অংশ নেন ওয়ান ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুরুল্লাহ, কাজী রুকন উদ্দিন আহমেদ, শওকত জামান, অনন্যা দাশগুপ্ত, স্বতন্ত্র পরিচালক নৌবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ এবং ডিজি কোস্টগার্ড অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক M ফখরুল আলম এবং কোম্পানি সেক্রেটারি জন সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আর নয় লকডাউন, এবার শাটডাউনের সুপারিশ প্রস্তুতি নিচ্ছে সরকার, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনায় আরও 81 মৃত্যু, বেশি ভয়াবহতা খুলনা রাজশাহীতে, ঢাকা মেডিকেলেও হিমশিম দশা, বেসরকারিভাবে অ্যান্টিজেন পরীক্ষায় সম্মতি। জনগণের সাথে দূরত্ব কমাবে নতুন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন, চান বাহিনীকে আরও উৎকর্ষ আনতে, দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা। বিনা পারমিটেই রাজধানীতে চলছে 1600 বাস, জানিয়েছেন মেয়ররা। 13 বছরে 14 বার ওয়াসার পানির দাম বাড়ালেও কমেনি দুর্ভোগ, অভিযোগ বিএনপির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।